শুনছেন গল্প স্বল্প। 100.1 FM গোল্ডে। FM গোল্ডের বিশেষ নিবেদন গল্প স্বল্প অরিজিনালস ইছামতির তীরে। লিখেছেন অর্পিতা সরকার। লেখিকার জন্ম নবদ্বীপের কাছে সমুদ্রগড়ে। কৃষ্ণনগর কলেজ থেকে বাংলায় স্নাতক এবং বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করার পর কাজ শুরু করেন চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে। চাকরির পাশাপাশি করতে থাকেন নিয়মিত লেখালেখি। 2017 সালে কলকাতা বইমেলায় তাঁর প্রথম বই প্রকাশ হয়। তাঁর লেখা বেশ কিছু জনপ্রিয় বই হল কখনো মেঘ কখনো রোদ্দুর, প্রাণীর আলাপ, নীরবে তোমায় দেখি, আমি চন্দ্রাবলী বলছি, ট্রাফিক সিগন্যাল ইত্যাদি। তিনি ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের পূর্বাঞ্চলীয় শাখা কর্তৃক পুরস্কার প্রাপ্ত। 2023 সালে মুক্তধারা কর্তৃক রবীন্দ্র পুরস্কার পান। আজকের গল্প পাঠে অর্ণব, অর্পণ, সোমক, আত্রেয়, বিহু, উজ্জ্বল, সুদীপ্ত, অনির্বাণ, দেবলীনা এবং ঝুমুর। গল্পের সূত্রধার সৌমি। শুরু হচ্ছে গল্প স্বল্প অরিজিনালস অর্পিতা সরকারের লেখা গল্প ইছামতির তীরে। আমার বয়স বছর 26। আমার নাম অঙ্কুশ অধিকারী। আমি খোদ কলকাতার কসবার ছেলে। বুঝতেই পারছেন দক্ষিণ কলকাতার ছেলের পক্ষে মফস্বলে এসে থাকাটা কতটা কষ্টকর। কিন্তু সরকারি চাকরি তো আর আমি অবহেলা করতে পারি না। 3 বছরের চেষ্টায় আমি বিডিও অফিসে চাকরি পেয়েছি। সেই চাকরি আমি হেলায় হারিয়ে ফেলবো এমন বোকা তো আমি নই। তাই বাধ্য হয়েই চলো বাবা অঙ্কুশ, পড়ে থাক তোমার গোল পার্কের আড্ডা, পড়ে থাক ঢাকুরিয়া ব্রিজের সন্ধে নামা। তবে মনটা খারাপ হলো জিমটার জন্য। আসলে শরীর চর্চাটা আমার একটা নেশা। সন্ধেবেলা ডাম্বেল না ভাঁজলে রাতে ঠিক ঘুম আসে না। মায়ের চোখে সেই আনন্দটা নেই। মানে আমি চাকরি পাওয়ার পরে যে আনন্দটা পাচ্ছিল বাবা মা, সেটা আর নেই। আমার পোস্টিং ব্রাহ্মণভিটা শুনেই বলল, কত দূরে? সে তো সেই দিনাজপুর। আমি ঘাড় নেড়ে বলেছিলাম, হ্যাঁ, আমার ভাড়া বাড়িটা শুনলাম ইছামতির খুব কাছে। আমি অফিসারকে রিকোয়েস্ট করেছিলাম একটা ভাড়া বাড়ি আর একজন রাঁধুনি টাইপের কাউকে ব্যবস্থা করে রাখতে। আর খুব বেশি দিন নয়, বছরখানেক পরেই আমি ট্রান্সফারের সুযোগ পাবো, তখন কলকাতার কাছেই কোথাও নেবার চেষ্টা করব। আমার রাশভারী বাবা চোখের কোণের চিকচিকে বস্তুটাকে দমন করে মাকে বলেছিল, ছেলে বড় হচ্ছে সরলা, ওকে এবারে ছাড়তে শেখো। সামনে শীত পড়ছে, তুমি বরং শীতের পোশাক গুছিয়ে দাও, যাও। যাই হোক, মেলোড্রামাটিক পরিবেশে আমার মনটা হু হু করে উঠেছিল। কসবার নিজেদের বাড়ি আর দক্ষিণ কলকাতার জন্য। আমাদের বয়েজ স্কুলটার জন্য আচমকা মন খারাপ করে উঠেছিল। অবশেষে আমি এসে পৌঁছলাম ব্রাহ্মণভিটায়। পাশেই ইছামতি বয়ে চলেছে। এটাকে বাড়ি না বলে সরকারি ছোট কোয়ার্টার বলাই শ্রেয়। এসেই বছর 17 ছেলেটার সঙ্গে আলাপ হলো। বরাবরই আমি নিজের কাজ নিজে করে নেওয়া পছন্দ করি, কিন্তু এই অপরিচিত জায়গায় ওই ছেলেটিকে পেয়ে বেশ ভালোই লাগছিল। ছেলেটি হেসে বলল, দাদা, আমার নাম টনি। এই আপনিও তো দেখছি আমার মতোই কম বয়সে সরকারি চাকরি পেয়ে গেছেন। আমি একটু ভড়কে গিয়েই বললাম, তুইও সরকারি চাকরি করিস নাকি? সে ছেলে নিজের রং করা চুলে আঙুল বুলিয়ে বলল, তবে টনির মাস মাইনে বাঁধা 6000। এখানে রান্না করে সোজা চলে যাব অফিসে। অফিসে সারাদিন চা করা থেকে শুরু করে অফিস পরিষ্কার করা সব এই টনির দায়িত্ব। আমি হেসে বললাম, তা বেশ, কম বয়সে সরকারি চাকরি পেয়ে গেছিস, আর তো চিন্তা নেই, এবারে বিয়ে করে ফেল। টনি লাজুক হেসে বলল, 1 বছর বয়স কম আছে আমার, 18 হলেই করব। প্রাণ খোলা সরল ছেলেটার সঙ্গে গল্প করতে করতেই ওর বানানো পরোটা আর তরকারি খেয়ে
দারুণ খিদেকে বশ করলাম। আগামীকাল অফিস জয়েন করব। আজকে জায়গাটা ভালো করে ঘুরে দেখতে হবে বিকেলের দিকে। ব্যাগপত্র গুছিয়ে রাখলো টনি। ছেলেটা বেশ কাজের, তবে দোষ একটাই, বড্ড সিনেমার নেশা। সিনেমার গল্প শোনাতে শুরু করলে লাস্ট সিন অবধি শুনিয়েই ছাড়বে। এইটুকু বাদ দিলে ছেলেটা খাঁটি হিরে। রোদে ফেললেই সারল্যের ছটায় ঝকঝক করে উঠবে। বাবা মাকে ফোন করে জানিয়ে দিয়েছি আমার পৌঁছানোর খবর। ব্যাগ থেকে সব জিনিস বের করতে করতে টনি বলল, এগুলো ডাম্বেল তাই না? তুমি ব্যায়াম করো? ও, ওই জন্যই না তোমার বডি একদম পুরো সালমান খানের মতো। আমি আবার একটা তেরে নামে ঢুকে যাবে ভেবেই বললাম, এই এখানে ঘোরার কি আছে রে? টনি আঙুল গুনে গুনে বলতে লাগলো। তার মধ্যে আমি থমকে গেলাম ব্রাহ্মণ ভিটা আসলে কবরস্থান শুনে। কবরস্থান তো সাধারণত মুসলিম, ইহুদি আর খ্রিস্টানদের হয়, তাহলে এর নাম ব্রাহ্মণ ভিটা কেন? আর একটা কবরস্থানের নামে এই জায়গাটার নামকরণ হয়েছে। ভাবনাগুলো জট পাকিয়ে যাচ্ছিল দেখেই টনিকে বললাম, হ্যাঁ রে, এর নাম ব্রাহ্মণ ভিটা কেন? টনি মাথা চুলকে বলল, আসলে আমার জন্মের অনেক আগে থেকে নাম দেওয়া হয়েছে তো, তাই আমি ঠিক জানি না। আমি বরং মাকে জিজ্ঞেস করে এসে বলবো। আমি হেসে জানলার ধারে দাঁড়ালাম। আমার দোতলার জানলা থেকে ইছামতির বয়ে যাওয়া দেখা যাচ্ছে। পাশেই বাঁধ দিয়ে জলোচ্ছ্বাসকে বেঁধে রাখার চেষ্টা করা হয়েছে, কারণ শীতের শুরুতে জলের তেমন উচ্ছ্বাস নেই। ঝুপ করে এখানে সন্ধে নামে। কুয়াশা নিজের ঘরে বেশ যত্ন করেই পর্দা টাঙিয়ে দিল বিকেল শেষ হতে না হতেই। তিলোত্তমার মতো রাত 8টা মানে সন্ধে এমন নয়। এখানে বিকেল 5টাতেই কাজ সেরে ঘরে ফেরার তাড়া। রাস্তায় বেরিয়ে ইছামতির দিকে কয়েক পা এগোতেই চোখে পড়ল বিশাল পাঁচিলওয়ালা একটা বড় চত্বর। পাঁচিলটা উচ্চতায় এতটাই বেশি যে ভেতরে কি আছে সেটা দেখার অবকাশ রাখেনি। বাধ্য হয়ে সেই পাঁচিলের শেষ কোথায় দেখব বলে ইছামতিকে টান হাতে নিয়ে হাঁটতে শুরু করলাম। প্রায় 1 কিলোমিটার হাঁটার পর একটা জং ধরা গেট পড়ল। তার সামনেই একজন মধ্যবয়স্ক লোক একটা কাঠের চেয়ারে বসে আছে, হাতে একটা লাঠি। লোকটা মাটির দিকে তাকিয়েছিল। আমার পায়ের আওয়াজে মাথাটা ওপরে করে তাকালো। আমি সামনে দাঁড়াতেই বলল, কাট দিন। আমি বললাম, আমি অঙ্কুশ অধিকারী, এই বিডিও অফিসের নতুন এমপ্লয়ি। আচ্ছা, এটা কি, মানে এই এত বড় জায়গা উঁচু পাঁচিল দিয়ে ঘেরা কেন? লোকটি বিরক্ত মুখে বলল, আবার ওই অফিসের আমলাগুলো এসেছে। হ্যাঁ, এটা কি জানেন না? এটা কি? হ্যাঁ, এটা হলো ব্রাহ্মণ ভিটা কবরস্থান। লোহার গেটের ফাঁক দিয়ে দেখলাম সারি সারি সমাধি, বাহারি গাছও রয়েছে কিছু। আমি বললাম, একবার ভেতরে ঢুকতে পারি? লোকটি বলল, না, পারেন না, কাঠ ছাড়া ঢোকা মানা আছে। লোকটার দৃষ্টিটা আমার সুবিধের লাগছিল না, তাই সন্ধে নামার আগেই ওই নিঝুম জায়গা থেকে চলে আসছিলাম। একজন মধ্যবয়সী মহিলা দেখলাম একগুচ্ছ ফুল নিয়ে ব্রাহ্মণ ভিটাতে ঢুকতে যাচ্ছে। নিজের ব্যাগ থেকে একটা কার্ড বের করে বলল, এই যে নুরুলদা, কার্ডটা নাও। নুরুল নামধারী ব্যক্তিটি বলল, আরে তোমায় তো চিনি, তোমার কার্ড লাগবে না, কিন্তু অপরিচিতদের প্রাণ থাকতে এর ভিতরে ঢুকতে দেব না আমি। কথাটা আমাকে লক্ষ্য করেই বলল নুরুল। আমি পায়ে পায়ে চলে এলাম ঘরে। টনি আমায় চা করে দিয়ে বলল, দাদা, রাতে রান্না করে রেখেছি। আমি একটু বাড়ি যাব। আসলে আজকে একটা ওই পুরোনো সিনেমা দিয়েছে না, ভাইজানের, ওটা দেখতে হবে, বুঝলে? আমি ঘাড় নেড়ে বললাম, হ্যাঁ সে ঠিক আছে, যা। এই শোন, ওই ব্রাহ্মণ ভিটা সমাধিক্ষেত্রটাতে ঢুকতে দেয় না কেন রে? আমার দৃষ্টি বেশ প্রখর। খাবারের চুল পড়লে আমি ঠিক দেখতে পাই। মায়ের ছুঁচে আমি সুতো পরিয়ে দিতাম। আমি স্পষ্ট দেখলাম টনির উজ্জ্বল মুখটা মুহূর্তে বিবর্ণ হয়ে গেল। কোনো মতে বলল, হ্যাঁ, কার্ড, ওই কার্ড দেখলেই ঢুকতে দেয়। পালাতে পারলে বাঁচে এমনভাবেই পালালো সে। রাতে বেশ ভালোই ঘুম হলো।
মফস্বলের নিস্তব্ধতা বাতাসে, তিলোত্তমার কোলাহল নেই। তাই নতুন জায়গা হলেও ঘুমে তেমন ব্যাঘাত ঘটল না। আমার বরাবরের অভ্যেস ভোরে ঘুম থেকে ওঠা। যথারীতি ভোরে উঠে আমি ট্র্যাকস্যুট পরে ছুটতে বেরোলাম। ভেবেই নিলাম নুরুলের সম্মুখীন হব না আমি, কিন্তু অদ্ভুত এক সম্মোহনের মধ্যে দিয়ে ছুটতে ছুটতে পৌঁছে গেলাম সমাধিস্থলের জংধরা গেটে। নুরুল স্থির চোখে তাকিয়ে আছে। লোকটা কি সারা রাত ওই চেয়ারেই বসে থাকে নাকি? ও কি পাহারা দেয় এই কবরস্থানের? এ তো আর মিশরের মমি নয় যেখানে মণিমুক্ত থাকবে। এই কবরস্থান নেহাতি আমাদের মতো মধ্যবিত্ত বাড়ির মৃতদেহ কবর দেওয়ার জায়গা। মৃতদেহের সঙ্গে বড়জোর রবীন্দ্র রচনাবলী বা সঞ্চয়িতা আসবে, কিংবা তার হাতের আংটি বা নাকের নাকছাবিটা। সেটার জন্য মাটি খুঁড়তে আসবে কে? তার জন্য সিমেন্টিং করা সমাধিস্থলকে 24 ঘন্টা পাহারা দেবার ঠিক কি অর্থ খুঁজে পেলাম না আমি। দিনের আলোয় দেখতে পেলাম দু মানুষ সমান উঁচু পাঁচিলটা জায়গায় জায়গায় ফেটে গেছে। অসংখ্য গাছ জন্মেছে পাঁচিলের গায়ে। জরাজীর্ণ অবস্থা পাঁচিলের, মনে হচ্ছে যেন এক্ষুনি ভেঙে পড়বে। লোহার বড় গেট ছাড়াও পেছনের দিকে ইছামতির একেবারে কোলে আরেকটা ছোট গেট আছে। সেখান দিয়ে চোখ লাগিয়ে দেখলাম সারি সারি সমাধি। ভেতরটা পরিষ্কার ঝকঝকে, একটা গাছের পাতাও পড়ে নেই সেখানে। কেউ যেন দিন রাত নিজের প্রিয়তম ঘরটির মতো পরিষ্কার করে চলেছে এই স্থানকে। আমি আর দেরি না করে ছুটতে ছুটতে চলে এলাম। নুরুলের চোখ বাঁচিয়ে ফিরে এলাম ঠিকই, কিন্তু নুরুল মানুষটা আমাকে বড্ড টানছিল। ঘরে ঢোকার আগেই ফোনটা ভাইব্রেট করে উঠল। মা ফোন করছে। কিরে বাবাই, ঘুম হলো বাবা? মায়ের গলাটা শুনে মন খারাপটা যেন চেপে বসতে চাইল এই নির্জন জায়গায়। তবুও নিজেকে সামলে নিয়ে বললাম, হ্যাঁ মা, এক রাউন্ড ঘুরেও এলাম। লোক বসতি এদিকটাতে একটু কম, আর নদীর ধারেই আমার ভাড়া বাড়ি, নিরিবিলি বেশ। আর এই টনি তো ওস্তাদ ছেলে, হাতের রান্নাও খুব ভালো। টনির প্রশংসা শেষ করার আগেই ও বিস্কিটের চা নিয়ে হাজির হলো। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা টনি, ওই ব্রাহ্মণ ভিটার সমাধিস্থলটা সবসময় পাহারা দিচ্ছে কেন একজন? ওখানে কি মূল্যবান কোনো জিনিস আছে? টনি থমকে গিয়ে ফিসফিস করে বলল, ধারে একদম যাবেন না দাদা, তেনারা ঘুমোচ্ছেন ওই কবরে। তেনাদের ঘুম ভাঙলেই বিপদ। আজ অব্দি সন্ধে 6টার পরে ওই রাস্তায় কেউ হাঁটেনি। যারাই বেশি সাহস দেখাতে গেছে তারাই কোনো না কোনো বিপদে পড়েছে। ওই তো 2 মাস আগে আমাদের পাড়ার লালটু রাত্রির বেলায় ওই রাস্তা দিয়ে শর্টকাট করতে গিয়েছিল। আমতলির বাজার থেকে ফিরছিল, সঙ্গে এক ব্যাগ সবজি মাংস এসব ছিল। ঠিক ওই পাঁচিলের পাশ দিয়ে আসার সময় নাকি ওর মাথায় একটা সজোরে ইট পড়েছিল। মাথা ফেটে গিয়েছিল, 3টে সেলাই দিতে হয়েছিল। এসব কারণেই তো ওধারে কেউ যায় না। একমাত্র যাদের কার্ড আছে তারা ভিতরে ঢুকে নিজের মানুষকে ফুল দিয়ে আসে, তাও আবার দিনের আলো থাকতে থাকতে। প্রথম জয়েনিং ডেট ছিল আমার, তাই তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। এসব নিয়ে পরে ভাববো ভেবেই আর প্রশ্ন করিনি টনিকে। অফিসে গিয়ে জয়ন্ত রায়ের সঙ্গে দেখা করলাম। ভদ্রলোক তো সদা হাস্য মুখে থাকেন, বেশ দিলদরিয়া পাবলিক। এই জন্যেই এই অঞ্চলের যে কোনো মানুষ এক বাক্যে প্রশংসা করেন স্যারের। ব্লক ডেভেলপমেন্ট অফিসার হিসেবে বেশ সুনাম কুড়িয়েছেন উনি। আমায় দেখেই হাত মিলিয়ে বললেন, আরে হ্যাঁ, এ তো দেখছি মেঘনা চাইতেই জল। হ্যাঁ, চেহারা দেখে তো মনে হচ্ছে জিম করা শরীর। শোনো অঙ্কুশ, শুধু মাথার বুদ্ধি নয়, গায়ের জোরও দরকারি সব কাজে। আমি বিস্মিত হয়ে বললাম, স্যার জমি জরিপ করার কাজে গায়ের জোর কেন দরকার? ভদ্রলোক 2 কাপ কড়া করে চা বলে হাসতে হাসতে বললেন, আচ্ছা আমি বরং তোমায় তুমি বলি কেমন? আসলে এমন হাঁটুর বয়সী ছেলেকে আপনি বলতে বড্ড অস্বস্তি হয় আর কি। আমি ঘাড় নেড়ে বললাম, নিশ্চিন্তে। বছর 45-এর জয়ন্তদা বললেন,
ধরো ধরো তুমি দাঁড়িয়ে থেকে দুপক্ষের বিবাদের সমাধান করে দিলে, তারপর এক পক্ষের তোমার বিচার পছন্দ হলো না, তখন সে লাঠি নিয়ে তেড়ে আসবে। সে আক্রমণ ঠেকানোর জন্য এমন চেহারাই দরকার। আমি একটু ভয় পেয়ে বললাম, হে কেমন আবদার স্যার, আমি নেহাতি ছাপোষা বাঙালি, তাই অফিসে বসে কলম পিষবো বলেই আমার শহর ছেড়ে এখানে এসে পৌঁছলাম। এসব মারপিট করতে হবে এটা তো আমাকে আগে জানানো হয়নি। জয়ন্ত স্যার দরাজ হেসে বললেন, আরে আরে সবই কি আর জানানো হয় ভাই? হ্যাঁ, যখন বিয়ে করবে তখন একটা মিষ্টি মেয়ে দেখে বিয়ে করবে। রাগ মেজাজ এসব যে ফ্রিতে আনবে তার সঙ্গে, সেসব কি আর তোমায় বলা হয়? হ্যাঁ, নাকি বিয়ের 2 দিন পর থেকেই তোমার আলমারিতে তুমি উদ্বাস্তু হয়ে যাবে, সে কথাও বলা হয়? মন 2-4টে সিক্রেট থাকে, বুঝলে? ও সব কথা বলা যায় না ওইভাবে। যাই হোক, কাজের কথাটাতে আসি। তোমার বাড়ির খুব কাছে ব্রাহ্মণ ভিটা কবরস্থান দেখেছো তো? আমি ঘাড় নেড়ে বললাম, হ্যাঁ দেখেছি, তবে সেটা নিয়ে না আমার কয়েকটা প্রশ্ন আছে। জয়ন্ত স্যার বললেন, হ্যাঁ বেশ, তো তোমার প্রশ্নগুলোর আগে উত্তর দিয়ে নি, তারপর না হয় কাজের কথাতে আসবো, কেমন? প্রথমত কবরস্থান বা সমাধিস্থল তো খ্রিশ্চান, মুসলমান আর ইহুদিদের হয়, সেখানে হিন্দুদের ব্রাহ্মণ কথাটা কেন এসেছে? মানে এরকম নামকরণ কেন? জয়ন্ত স্যার দরজার দিকে তাকিয়ে বললেন, ও টনি, কিছু বলবি নাকি? আমি ঘুরে দেখলাম টনি দরজায় দাঁড়িয়ে আছে। টনি বলল, চায়ে মিষ্টি ঠিক আছে? আমার ওর দৃষ্টিটা স্বাভাবিক লাগলো না। চা দিয়ে চলে গেছে টেবিলে মিনিট 5 আগে, এখন আবার জানতে চাইছে মিষ্টি ঠিক আছে কিনা। কেমন যেন রহস্যজনক ওর উপস্থিতি। স্যার ঘাড় নেড়ে বললেন, ফার্স্ট ক্লাস চা হয়েছে। যা, তুই এখন যা, পরে দরকার হলে ডেকে নেব। যা যা যা। সবটাই শোনা কথা, বুঝলে? কারণ আজ থেকে হয়তো 80-90 বছর আগের কাহিনী, লোকমুখে প্রচারিত হতে হতে আজও জীবিত আছে। শোনা যায় এই অঞ্চলের টোলের পণ্ডিত ছিলেন বিদ্যারতন চট্টোপাধ্যায়। টোলের সংলগ্ন এলাকা জুড়ে ছিল তার বাড়ি আর জমি। বাইরে থেকেও ছাত্ররা আসতো তার কাছে শিক্ষা অর্জনের উদ্দেশ্যে। গুরুগৃহে বসবাস করত তারা। বিদ্যারতন ছিলেন খাঁটি ব্রাহ্মণ, গলায় পৈতে, পরনে গরদের ধুতি, পায়ে খড়ম। সকালে সূর্য প্রণাম, জোয়ারের সময়ও ইছামতিতে নেমে আহ্নিক করা তার নিত্য কর্তব্য ছিল। বিয়ে করেননি, সংসার বলতে ওই ছাত্ররা। সপাক খাবার খেতেন দিনে 2 বার। তিনি অন্য কারোর হাতে জলগ্রহণ অবধি করতেন না। এমন নিষ্ঠাবান ব্রাহ্মণের যখন বয়স প্রায় 90, তখন তিনি আবিষ্কার করলেন তার সব থেকে প্রিয় ছাত্র তাকে মিথ্যে বলে শিক্ষার্জন করেছে। তিনি ব্রাহ্মণ ছাড়া কোনো ছাত্রকে শিক্ষা দিতেন না। গলায় পইতে দেখে তবেই তাকে গুরুগৃহে থাকার অনুমতি দিতেন। 90 বছর বয়সে তার শরীর ভাঙল। রান্না করা বা বাকি কাজ করতে রীতিমতো অসমর্থ হয়ে পড়েছিলেন। তখন তার প্রিয় ছাত্র ঈশ্বরের ডাক পড়ে। গুরুর সেবায় সে নিয়োজিত হয়। বিদ্যারতন আচমকা ওই বৃদ্ধ বয়সে আবিষ্কার করলেন তার প্রিয় ছাত্রের নাম ঈশ্বর নয়, রেহমান। তখন উনি মৃত্যুর দিন গুনছেন। তা বছরখানেক রহমানই ওনাকে দেখাশোনা করেছে। বিদ্যারতন প্রথমে চমকে উঠেছিলেন, তার উপরে প্রথমে রাগও করেছিলেন। শেষে নিজের ভুল তিনি বুঝতে পারেন। সারাটা জীবন যদিও তিনি যে অন্যায় করেছেন তা তিনি স্বীকার করেন। মৃত্যুর আগে রহমানকে নির্দেশ দিয়েছিলেন যে প্রায়শ্চিত্ত স্বরূপ মৃত্যুর পরে যেন ওনাকে চুল্লিতে না দাহ করে কবরস্থ করা হয়, ওর বাড়ির মধ্যেই। রহমানের আরবির বদলে সংস্কৃত শেখার নেশা ছিল। গুরুর মরদেহকে সে নিজের দায়িত্বে গুরুগৃহের মধ্যেই সমাধিস্থ করেছিল, আর উঁচু পাঁচিল দিয়ে ঘিরে দেয় গোটা জায়গাটা। পুরো জায়গাটা কবরস্থান বলে ঘোষণাও করে দেয়।
সেই থেকেই ওই সমাধিস্থলের নাম ব্রাহ্মণ ভিটা। বুঝলে? আমি হাঁ করে শুনছিলাম জয়ন্তবাবুর বলা কথাগুলো। লোকে মুখে অমর হয়ে গেছে ব্রাহ্মণ ভিটার ঘটনা। আমি বললাম, আচ্ছা স্যার, তাহলে ভেতরে ওই পণ্ডিতের বাড়িটাও আছে? হ্যাঁ আছে, তবে ভেঙে গেছে। সরকার বিশেষ চেষ্টা করছে পুরো জায়গাটা সংরক্ষণ করতে, কিন্তু মুশকিল হয়েছে ওই নুরুলকে নিয়ে। সে কোনো সরকারি লোককে একেবারে ঘেঁষতে দেবে না। অবশ্য দোষী বা কি দেব ওকে? আজ বছর 7 ধরে যতবার সরকারি লোক ওই কবরস্থানের সারাইয়ের কাজ করতে গেছে, ততবার তাদের কোনো না কোনো বিপদ হয়েছে। কারোর হাত ভেঙেছে, পা পিছলে, কারোর মাথায় ঢিল পড়েছে। দেখো অঙ্কুশ, এসব অশরীরী বা আত্মায় আমি বিশ্বাসী নই, কিন্তু আর কেউ বিশ্বাস করবে না এমন তো নয়, বিশেষ করে মফস্বলে। তাই ওই ব্রাহ্মণ ভিটার পাঁচিল ভেঙে গেছে। সরকারি টাকা এসে পড়ে আছে সংস্কারের জন্য, তবুও হয়ে উঠছে না। কিন্তু ওখানে পাহারাদার কেন? মানে তেমন গুরুত্বপূর্ণ জিনিস তো নেই ভেতরে, তাই না? না, তা নেই, তবে সমাধিস্থল যাতে কেউ নোংরা অপরিষ্কার করে না দেয়, তাই পঞ্চায়েত থেকেই একজন সিকিউরিটি রাখার প্রস্তাব করা হয়েছিল। কেউ রাজি হয়নি এই চত্বরে। তখন নুরুল বলেছিল, আমি পড়ে থাকবো স্যার ওই কবর আগলে। সেই থেকেই ও হলো গিয়ে ব্রাহ্মণ ভিটার গার্ড। কার্ডের ব্যবস্থা ওই করিয়েছে পঞ্চায়েতে বলে বলে। যাদের বাড়ির লোককে ওখানে কবর দেওয়া হচ্ছে, একমাত্র তাদের বাড়ির মেম্বাররাই পঞ্চায়েতের দেওয়া গ্রিন কার্ড নিয়ে ওখানে ঢুকতে পারবে। যে কেউ এসে ব্রাহ্মণ ভিটাতে ঢুকতে পারে না। কিন্তু গত 7 বছর ধরে এই নিয়ম চলছে। ভিতরে নাকি অনেক ফুল গাছও লাগিয়েছে নুরুল। লোকটা সাহস আছে বটে। মধ্যরাতে ওই সমাধিস্থলে বসে থাকে। তবে একটা কথা শোনা যায়, নুরুলের নাকি একটি মেয়ে ছিল। সে মারা যাবার পরে ওইখানেই কবর দিয়েছে তাকে। তাই হয়তো দিনরাত পাহারা দেয়। সংসার ছিল বা আছে কিনা কেউ বলতে পারে না। আসলে নুরুল একেবারেই কথা বলে না। আমি বেশ কিছুক্ষণ সবটা মন দিয়ে শোনার পর বললাম, কিন্তু আমার এখানে কাজটা কি সেটা তো বললেন না স্যার। জয়ন্ত স্যার পেপার ওয়েটটা টেবিলে এক চক্কর ঘুরিয়ে নিয়ে বললেন, ইন্সপেকশনের কাজ তুমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে নির্দেশ দেবে, লেবাররাই কাজ করবে, ব্যাস। তার মানে ওই ব্রাহ্মণ ভিটা সংস্করণের কাজটা দায়িত্ব আমার ওপরে, তাই তো? ব্রিলিয়ান্ট। না, তোমার বুদ্ধির ধার আছে কিন্তু। আমি করুণ চোখে তাকিয়ে বললাম, সদ্য নিজের শহর ছেড়ে এই পাণ্ডববর্জিত জায়গায় এসে পড়লাম, আর প্রথমেই এমন দুঃসাহসিক কাজ পড়ল আমার ভাগ্যে। তবে স্যার, আমি চ্যালেঞ্জিং কাজ করতে ভালোবাসি, তাই এটাতে আমি রাজি। জয়ন্ত স্যার বললেন, কাল থেকে তাহলে শুরু করে দাও। হ্যাঁ, কৃষাণু তোমায় এ ব্যাপারে সাহায্য করবে। ওর লেবার সাপ্লায়ারের সঙ্গে ভালো পরিচয় আছে। কিন্তু স্যার, একটা লিখিত কাগজ না হলে তো নুরুল আমাকে ঢুকতেই দেবে না। তখন আমি কি করব? জয়ন্ত স্যার কাউকে একটা ডাকলেন। দেখে মনে হলো ছেলেটা এই অফিসের পিয়ন। তাকেই আমার ব্রাহ্মণ ভিটায় ঢোকার পারমিশন লেটারের ব্যবস্থা করে দিতে বললেন। আমি সিদ্ধান্ত নিয়েই নিলাম, আজ দুপুরেই আমি চত্বরটা একবার ঘুরে দেখব। এই অঞ্চলের প্রশাসনও নাকি ব্রাহ্মণ ভিটার ইস্যু নিয়ে একটা কথাও বলে না। 5 কাজ করতে গিয়ে ফিরে এসেছে লেবার এবং সরকারি কর্মচারীরা। তারপর থেকে আর কারোর কোনো হেলদোল নেই। এদিকে ওই পাঁচিল ভেঙে একজনের মৃত্যু ঘটলে তখন পুরো দোষ পড়বে আমাদের মতো সরকারি কর্মচারীদের। আমি অফিসের খাতাপত্র একটু বুঝে নিয়ে বেরিয়ে পড়লাম ব্রাহ্মণ ভিটাকে ঘুরে দেখতে। সরকারি পারমিশন লেটার এখন আমার হাতে। আমি ব্রাহ্মণ ভিটার গেটে দৌড়তেই নুরুল প্রায় তেড়ে এলো। আপাত শান্ত নির্বিবাদী মুখের আড়ালে যে এমন একটা মানুষ লুকিয়ে আছে, এ আমার ধারণার বাইরে। আমার কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বলল, ভিতরে ঢুকবেন? হ্যাঁ, ওখানেই চিরশান্তিতে ঘুমোবেন নাকি? কি আছে ভিতরে? কেন চাইছেন ওদের ঘুম ভাঙাতে? হ্যাঁ, হিসিসে গলাটা শুনে কেমন একটা ভয় ভয় লাগলো। কোন সরকারি কাগজ আপনাকে এই পাঁচিলের মেরামত করতে দেবে না। ভাগুন এখান থেকে। নুরুল নিজের মোটা লাঠিটা উঁচিয়ে যেন ইশারায় এটাই বলতে চাইল।
যে ভাগুন, না হলে এটা মাথায় মেরে ঘুম পাড়িয়ে দেব। নুরুল যত নিষেধ করছিল আমার জেদ তত বাড়ছিল। শুধুমাত্র মৃত মেয়ের সমাধি ভেতরে আছে বলে নুরুল এমন করছে এটা ভাবতে আমার যেন কষ্ট হচ্ছিল। আমি শহরে বড় হওয়া ছেলে, ভূত বা আত্মায় তেমন বিশ্বাসী নই। আমার কেমন যেন মনে হচ্ছিল ভেতরে নুরুল কোনো সম্পত্তি লুকিয়ে রেখেছে, খোঁড়াখুঁড়িতে যদি বেরিয়ে যায়, তাই এমন প্রচেষ্টা। আমার মা বলে, জলে বাস করে কুমিরের সঙ্গে যারা বিবাদ করে তাদের মতো বোকা আর দুনিয়ায় নেই। নুরুলকে এখানে পুলিশরাও সমঝে চলে। আমি তো সদ্য পা দিয়েছি এখানে, তাই আমি ভেবে দেখলাম সামনাসামনি বিরোধিতায় না গিয়ে দিন কয়েক পর্যবেক্ষণ করলে কেমন হয়। তাই আমি শান্ত গলায় বললাম, পাঁচিলের অবস্থা তো খুব খারাপ, এটাকে রিপেয়ার করা দরকার। আপনি যদি এই সমাধিস্থলকে ভালোবাসেন তাহলে নিশ্চয়ই এর উন্নতি চাইবেন। আপনি কেন বাধা হয়ে দাঁড়াচ্ছেন প্রতিবার? নুরুল আগুন চোখে তাকিয়ে বলল, ওরা ঘুমাচ্ছে, নিশ্চিন্তে ঘুমাচ্ছে। খবরদার, খবরদার ওদের ঘুম ভাঙানোর চেষ্টা করবেন না। যান, ফিরে যান। ওই পাঁচিলের আড়ালে ওরা বেশ আছে। সারাই করতে গিয়ে পাঁচিল ভাঙলেই ওরা বেআব্রু হবে, তখন শিয়াল কুকুরে ছিঁড়ে খাবে। যান, বাড়ি যান। শেষের বাড়িযানটা রীতিমতো হুমকির গলায়। আমি এক পা দুপা করে পেছোতে শুরু করলাম। সঙ্গে বাড়ল আমারও জেদ। আমিও দক্ষিণ কলকাতায় বড় হওয়া ছেলে, জীবনযুদ্ধ আমিও কম দেখিনি। সন্ধ্যের অফিস ফেরত বাসে ওঠাটাও যে আমার কাছে রীতিমতো যুদ্ধের, সেটা কজন বোঝে? নুরুলের অমন হুমকিতে দুমে যাওয়ার পাত্র আমি নই। বিকেলবেলা বাড়িতে ফিরে এসেই দেখলাম টনি বেশ গরম গরম লুচি আর আলুর দম বানিয়েছে। দেখেই চনমনে খিদেটা আরেকটু জাকিয়ে বসল। লুচি খেতে খেতে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা টনি, ওই ব্রাহ্মণ ভিটার কেয়ারটেকারের কি কোনো সাইকোলজিক্যাল প্রবলেম আছে? টনি আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে দেখে বললাম, মানে মাথার গন্ডগোল আছে নাকি ওনার? টনি এতক্ষণে কথা খুঁজে পেয়ে বলল, আছে মানে? আলবাত আছে। এই অঞ্চলে সকলেই জানে নুরুলের মাথার একটা তার কাটা আছে, তাই তো কেউ ওকে ঘাঁটায় না। আর তাছাড়া জানো দাদা, যে যাই বলুক, আমি নিজে ওই ব্রাহ্মণ ভিটাতে অপদেবতাদের দেখেছি। তাই সূর্য ডুবলো তো ব্যাস, আমি আর ওধারে যাই না। শুধু আমি কেন, এ চত্বরের কেউই যায় না। আমি বললাম, আচ্ছা অপদেবতারা সকলকে ধরে আর তার সামনে দিন রাত বসে থাকা নুরুলকে ধরে না, এই কেমন কথা? টনি একটু ভেবে বলল, হয়তো ও ওদের শান্তির জন্য পাহারা দেয়, সেই জন্যই ওকে রেহাই দিয়েছে। দাদা, আর লুচি দেবো? আমি ঘাড় নেড়ে বললাম, না না, আর নয়। টনি বিশেষ করে সাবধান করে দিয়ে গেল ওদিকে যেন আর না যাই। পাঁচিল সারানো ছাড়াও এই অঞ্চলে কাজের অভাব নেই, আমি যেন সেসব দেখাশোনা করি। আমি ইছামতির তীরে এসেছি আজ প্রায় 7 দিন হয়ে গেল। সত্যি বলতে কি, জায়গাটা নিরিবিলি হলেও আমার মন বসে গেছে এখানে। বন্ধুরা ভেবেছিল 7 দিন কেন, 7 ঘন্টা পরেই কলকাতা ফেরার ট্রেন ধরবো আমি। সেই আমি তিলোত্তমা ছেড়ে 7 দিন এখানে ইছামতির ছলাৎ ছলাৎ শব্দে বেশ মজে আছে। টনির হাতের খাবার খেয়ে বেশ বিন্দাস আছি। কাজের চাপ তেমন নেই বললেই চলে। সকালের দিকটা গ্রামের মানুষদের কিছু অভিযোগ লিখেই চলল এই কদিন। কিন্তু জয়ন্ত স্যারের একটা কথা মাথার মধ্যে অনবরত ঘুরপাক খাচ্ছিল। অঙ্কুশ, লড়াইয়ের ময়দান থেকে পালিয়ে এসে সন্ধি করে জেতাটাও জেতা, আবার সম্মুখ যুদ্ধটাও জয়। এবারে তুমি বলবে কোন জয়ের মুকুটটা পড়তে তোমার বেশি গর্ব হবে। এই কথাটায় অনবরত আমাকে টেনে নিয়ে যেতে চাইছে ব্রাহ্মণ ভিটার নিস্তব্ধ পরিবেশের মধ্যে। আর নুরুলের ঠান্ডা চোখের চাউনিটা যেন বলে দিচ্ছে এখানে অনেক রহস্য আছে। ভাবতে ভাবতেই খবরের কাগজে চোখ বোলাচ্ছিলাম আমি। চোখে পড়ল একটা খবর। এরকম অবশ্য হামেশাই হচ্ছে, তবুও আমার দৃষ্টি আকর্ষণ করল অন্য কারণে। একটা পোড়ো মন্দিরের পেছনে জুয়ার আড্ডা চলত দীর্ঘদিন ধরে। সন্ধ্যের দিকে লোকজন ওখানে কেউ যেত না, কারণ ওখানে নাকি লোকে ভুতুড়ে কাণ্ডকলাপ দেখেছে। তাই জায়গাটাকে অপদেবতাদের জায়গা বলে চিহ্নিত করেছিল গ্রামের লোকজন। আর তার সুযোগ নিয়ে চলত জুয়ার আড্ডা।
সঙ্গে কিছু বেআইনি জিনিসের কারবার। ওই মন্দিরের পেছন থেকেই পুলিশ উদ্ধার করেছে বেশ কিছু ড্রাগসের বাক্স। আমার মাথার মধ্যে অনবরত ঘুরপাক খাচ্ছিল, এই জন্যেই কি কবরস্থানের চত্বরে কোনো সরকারি কর্মচারীকে দেখলে নুরুল অস্বাভাবিক ব্যবহার করে? সন্ধ্যের পর কেউ আর যায় না সমাধিতে শ্রদ্ধা জানাতে। এই আতঙ্ক সম্ভবত নুরুল তৈরি করেছে। কিন্তু কেন? নিশ্চয়ই এর পেছনে কোনো বড় চক্র আছে, যারা লোকচক্ষুর আড়ালে এই পবিত্র স্থানে চালাচ্ছে তাদের বেআইনি কাজ কারবার। রাতে দেশি মুরগির ঝোল আর ভাত খেয়ে নিলাম 9টার মধ্যে। কলকাতায় থাকলে কখনো কখনো এই সময় আরেক রাউন্ড কফি খেতাম আমি, বাবা আর মা। ডিনার করতে করতে প্রায় রাত 11টা বেজে যেত। আজ অবশ্য আমার বেশি তাড়াতাড়ি ডিনার করে নেওয়ার উদ্দেশ্য অন্য। বাড়িতে তালা ঝুলিয়ে জোরালো চার্জার টর্চটা নিয়ে পুলওভারটা গায়ে চাপিয়ে নিলাম। কলকাতা ঠান্ডায় তো জিন্সের ফুল স্লিভ জ্যাকেট পরলেই চলে, কিন্তু এখানে বেশ ঠান্ডা রয়েছে। নদীর ধারে বলেই হয়তো, অথবা কংক্রিটের জঙ্গল নয় বলেই হয়তো। দূরে কোথাও শেয়াল ডাকলো যেন। খুব সাবধানে পা ফেলে এগোলাম কবরস্থানের দিকে। আকাশে পূর্ণিমা চাঁদটা গোল থালার মতো হয়ে আমার চার্জার টর্চকে ব্যঙ্গ করছে অনবরত। আমিও টর্চ বন্ধ করে দিলাম। চাঁদের আলোয় ইছামতির রূপ আরও খুলেছে, ঠিক যেন সোনালি আঁচল উড়িয়ে ছুটছে কোনো যুবতী। লোকে বলে তাজমহলের ওপর পূর্ণিমার আলো পড়লে নাকি সে মোহময়ী রমণীর রূপ ধারণ করে। আমার মনে হলো এই মুহূর্তে ইছামতির রূপও কোনো অংশে কম নয়। নেহাত সিনেমার এক্সট্রা আর্টিস্টদের তেমন কোনো কদর নেই, তাই পূর্ণিমা রাতে ইছামতির রূপ বলে কোনো বই বেরোয়নি। লোকের তাজমহলকে নিয়েই মেতে আছে। আমি ইছামতির নরম তরঙ্গ দেখতে দেখতে হাঁটছিলাম। একটু বোধহয় অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। হঠাৎই খেয়াল করলাম আমি ব্রাহ্মণ ভিটার গেটের থেকে মাত্র 10 হাত দূরে দাঁড়িয়ে আছি। পূর্ণিমার আলো পড়ে পিছলে যাচ্ছে পাঁচিলের ধারের লম্বা লম্বা গাছের পাতাগুলো। গেটের সামনে কেউ একজন খুব যত্ন করে খাইয়ে দিচ্ছে নুরুলকে। আমি পাঁচিলের আড়াল থেকে দেখছিলাম ওই দৃশ্য। একটা ফোল্ডিং খাট পেতে বিছানা করে দিল। নুরুল শুয়ে পড়ল। আমার ঠিক পাশ দিয়ে জোরে সাইকেল চালিয়ে চলে গেল আমার খুব পরিচিত সব সময়ের সঙ্গী টনি। টনি আমায় দেখেনি, কিন্তু আমি ওকে দেখলাম, খুব কাছ থেকে দেখলাম। কে হয় টনি নুরুলের? কি সম্পর্ক ওদের দুজনের মধ্যে? টনি কেনই বা অকারণে আমাকে ভয় দেখাচ্ছিল? কেন কিছুতেই চাইছিল না যে আমি এদিকে রাতে আসি? টনিও কি তার মানে যুক্ত এই চক্রান্তের সঙ্গে? আমার মাথায় যেন আরো জেদ চেপে গেল। এদের গোপন চক্রান্ত ধরার ইচ্ছেটা প্রবল হয়ে উঠল। আমিও ফেলুদা, ব্যোমকেশ, কিরিটি, শার্লক হোমস পড়া ছেলে। এত সহজে তো আমি ছেড়ে দেব না। তবে একা যাওয়াটা ঠিক হবে কিনা সেটাই ভাবছিলাম। ভেতরে যারা আছে তারা হয়তো আর্মস নিয়ে আছে। আমি যদি একা যাই তাহলে হয়তো বিপদে পড়ে যেতে পারি। এদিক ওদিক তাকিয়ে আমি একটা গাছের ডাল ভেঙে নিলাম। পেছনের গেটের দিকে তাকিয়ে এগিয়ে গেলাম। ওখানের ভাঙা অংশ দিয়ে তাকালাম ব্রাহ্মণ ভিটার ভেতরে। সারি সারি সমাধিবেদী। ইহলোকের মায়া ত্যাগ করে মানুষ ঘুমোচ্ছে ওর মধ্যে নিশ্চিন্তে। পাশে পাশে সুন্দর ফুলের গাছ। কিছু গাছে ফুল ফুটে রয়েছে। অনেকের সমাধিবেদীর ওপরে প্রিয়জনদের দেওয়া ফুল ছড়ানো আছে। আমি একাগ্র মনে লক্ষ্য করছি ভেতরটা। একটা কালো বিড়াল ঝপ করে লাফ দিল কবরস্থানের ভেতরে। আমি যত সাহসী হই না কেন, পিঠের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে আমার। বেড়ালটা আবার লাফ দিল পাঁচিলের অন্য প্রান্ত দিয়ে। মিউ মিউ করে ডাকটা যেন নিস্তব্ধতা ভঙ্গ করল। আমি একটু সাহসে ভর করি টর্চে জানালাম আমার দিকে নিবদ্ধ চোখ দুটোতেই। টর্চের আলো পড়তেই বুঝতে পারলাম একটা মেয়ে, সাদা চুড়িদার, পরনে অবিন্যস্ত চুল, চোখের দৃষ্টি কিছুটা অপ্রকৃতস্থের মতো। মেয়েটি আমার দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি ওকে ভয় পাবো কি? ওই যেন আমাকে ভয় পাচ্ছে। আমি ফিসফিস করে বললাম, তোমার নাম কি? মেয়েটা বোবার মতো গুঙিয়ে বলল,
লাভলি। গলার স্বর শুনে মনে হলো বহুদিন কারোর সঙ্গে কথা বলেনি। লাভলির সঙ্গে দ্বিতীয় কথা বলার আগেই নুরুলের গলার স্বর শোনা গেল। তোকে বলেছি না বাইরে বেরোবে না? এখন সরকারি লোকজন ঘুরছে চারিদিকে, এই কবরস্থান নতুন করে ভাঙা করা হবে বলে। যা, চুপ করে ঘরে ঢুকে যা, গান শুনকে যা। মেয়েটি সাদা ওড়নায় মুখ ঢেকে চলে গেল। আমি পাঁচিলের গা ঘেঁষে আসার সময় ভেতর থেকে গান বাজার আওয়াজ পেলাম। ভেতর থেকে একটা ঢিল এসে পড়ল আমার ঠিক সামনে। আর একটুর জন্য আমার মাথাটা বেঁচে গেল। তবে আমি বুঝতে পারলাম ঢিলটা কেউ আমায় লক্ষ্য করে ছোড়েনি, কারণ আরও কয়েকটা এলোপাথারি ঢিল এসে পড়ল পাঁচিলের ভেতর থেকে। নিস্তব্ধ রাস্তায় কেউ হয়তো আমার পায়ের আওয়াজ পেয়েছে, তাই আন্দাজে ঢিল ছুঁড়ে দিল কয়েকটা। আমি পা চালিয়ে চলে এলাম ঘরে। বাকি রাতটুকু এপাশ ওপাশ ফিরেই কেটে গেল। ঘুম বিশেষ হলো না। লাভলি নামের মেয়েটার করুণ দৃষ্টিটা ভাসছিল চোখের সামনে। বয়স কতই বা হবে মেয়েটার, 21-22 বছর। টানা টানা চোখে যেন ইছামতির ভরা বর্ষার ভয়। কপালে পড়া অবিন্যস্ত চুলে ইচ্ছাকৃত অযত্ন প্রবল। মেয়েটা কে? ওখানে কি করছে? তবে কি নুরুল ওকে আটকে রেখেছে ভেতরে? তার মানে কি জুয়ার থেকেও বড় কোনো নোংরামি চলে ওখানে? মেয়েটাকে দিয়ে কি বিজনেস করে ওরা? সেই জন্যই দিনরাত পাহারা দেওয়া থাকে। আমার কাছে ভৌতিক বিষয়টা আস্তে আস্তে পরিষ্কার হয়ে গেল। ওই মেয়েটাকে হয়তো রাতের অন্ধকারে দেখেছে লোকজন, আর নুরুলের ছোঁড়া ঢিলে ভয় পেয়েছে। ভেতরে গান বাজতে দেখে আর কেউ হয়তো যায়নি ওই পথে। আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম আগামীকাল দিনের বেলা জয়ন্ত স্যারকে বলে প্রশাসনের সাহায্য নিয়ে ঢুকবো ব্রাহ্মণভিটাতে। দেখি নুরুলের নোংরামি ধরতে পারি কিনা। ওখানে একজন মেয়েকে আটকে রেখে ও যে বদমাইশি করছে সেটা জানানো দরকার এলাকার লোকজনদের। আর টনি কেন ওকে সাহায্য করছে এটাও জানতে হবে। জয়ন্ত স্যার সবটা শুনে বললেন, সন্দেহ আমারও যে একেবারে হয়নি তা নয়, তবে নুরুলের ওই অগ্নিমূর্তিকে ভয় পেত সবাই। আর তাছাড়া হয়তো কখনো কোনো খারাপ কাজের গন্ধ পায়নি বলেই পুলিশ রেড করেনি। তুমি ঠিক দেখেছ তো অঙ্কুশ, ওই মেয়েটা জীবিত তো। আমি অবাক হয়ে দেখলাম বিচার বুদ্ধি সম্পন্ন জয়ন্ত স্যারকে। আমি ধীর গলায় দৃঢ়ভাবে বললাম, দেখুন আপনারা হেল্প না করলে আমি কিন্তু একাই যাব। আমার জেদ দেখেই হয়তো জয়ন্ত স্যার ফোন করলেন ওসিকে। সব শুনে ওসি বললেন, 2জন কনস্টেবলকে পাঠাচ্ছি আপনাদের সুরক্ষার জন্য। আর কোনো দায়িত্ব নিতে পারবো না, কারণ ব্রাহ্মণ ভিটাতে কোনো বাজে কিছু রাখা আছে বলে খবর নেই আমাদের কাছে, তাই রেড আমরা করতে পারবো না। আমি জয়ন্ত স্যারের দ্বিধান্বিত মুখটার দিকে তাকিয়ে বললাম, স্যার প্লিজ একটু বিশ্বাস করুন আমায়। নুরুল একটা অ্যান্টি সোশ্যাল, তাই ওকে ধরাটা একজন নাগরিক হিসেবে আমার কর্তব্য। দুজন পুলিশ কনস্টেবল নিয়ে আমরা যখন পৌঁছলাম তখন দেখলাম টনি উত্তেজিত হয়ে নুরুলকে কিছু বলছে। আমাকে সামনে দেখেই ভূত দেখার মতো চমকে উঠল সে। নুরুলের মুখটা আগের মতো হিংস্র লাগছে না, বরং একটু যেন ভয়ই পেয়েছে ও মনে হলো। আমি বললাম, ভেতরে যে মেয়েটাকে আটকে রেখেছেন কে ও? গেটটা খুলুন, আমরা ঢুকবো ভেতরে। নুরুল মৃদু চেষ্টা করলো আটকানোর। একজন কনস্টেবল বলল, আমরা শুধু একবার ঘুরে দেখব, কিছুতে হাত দেব না। আমরা 4 জন ভেতরে ঢুকে গেলাম। সারি সারি সমাধিক্ষেত্র, পাশে বেল, জুঁই, টগর, রজনীগন্ধার গাছ। কিছু সমাধি শ্বেতপাথরে বাঁধাই করা। ভেতরটা বাইরের পাঁচিলের মতো জরাজীর্ণ নয়, পরিপাটি করে কেউ যেন গুছিয়ে রেখেছে নিজের সংসারের উঠোনটুকু। আমি বললাম, স্যার ওই কুয়োর পাড়ে যে পোড়ো ঘরটা আছে ওখানেই আছে মেয়েটা। দক্ষিণ কোণে একটা টিনের চালওয়ালা ঘর রয়েছে। নুরুল পেছন থেকে বলল, যাবেন না স্যার, ওখানে আত্মা থাকে, কোনো মেয়ে নয়, সাক্ষাৎ প্রেতাত্মা। আমি জেদ নিয়ে এগিয়ে যেতে স্যারও এলেন। ঘরে মৃদু নীলচে আলো জ্বলছে, ভ্যাপসা একটা গন্ধ। একটা মেয়ে মাটিতে বসে খাতার ওপর ছবি আঁকছে মন দিয়ে। বিশাল একটা জঙ্গল, একটা মেয়ে হেঁটে যাচ্ছে, 3 জন ছেলে মেয়েটাকে ঘিরে রয়েছে।
মেয়েটার পালানোর রাস্তা নেই। জয়ন্ত স্যার ফিসফিস করে বললেন, এই মেয়েটাকেই দেখেছিলে অঙ্কুশ? হ্যাঁ। আমি বললাম, হ্যাঁ স্যার। মেয়েটা কি অদ্ভুত সুন্দর আঁকে, আমি সেটাই দেখছিলাম। আচমকা আমাদের ওর ঘরের সামনে দেখে চোখ কুঁচকে তাকালো মেয়েটা। তারপর আর তো চিৎকার করে উঠল। বাবা! নুরুলের বুকে গিয়ে ঝাঁপিয়ে পড়ল মেয়েটা। আমাদের দিকে হাত তুলে কিছু বলতে চাইল যেন। নুরুল কাঁদছে, ওর চোখে জল। টনি ধীর গলায় বলল, আমার দিদি। হ্যাঁ, এ চত্বরের লোকজন জানে নুরুলের মেয়েটা মারা গিয়েছিল। আসলে আমি যখন বেশ ছোট, তখন দিদি একদিন স্কুল থেকে ফেরার পথে কতগুলো ছেলে মিলে দিদিকে কিডন্যাপ করতে গিয়েছিল। কোনো মতে দিদি সেখান থেকে বেঁচে বাড়ি ফিরেছিল। দিদি থানায় যেতে চেয়েছিল, কিন্তু বাবা দেখেছিল সেই ছেলেগুলো বাড়ির আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, পেলেই দিদিকে মেরে দেবে। তাই আজ 7 বছর ধরে দিদিকে ওই ঘরে লুকিয়ে রেখেছে বাবা। লোককে বলেছে যে মারা গেছে, কবর দেয়া আছে। মা মাঝে মাঝে ফুল হাতে এসে দেখেও যায়। লোকে জিজ্ঞেস করেছিল মাকে, মেয়ে মরল কি করে? মা বলেছিল জলে ডুবে। সেই থেকেই বাবা না মানসিক রোগী হয়ে গেছে। খায় না, ঘুমোয় না, বাড়ি যায় না। আমি এসে খেতে দিয়ে যাই দুজনকেই। বাবাকে এখান থেকে নড়ানো যায় না। আমি অনেকবার বুঝিয়েছি বাবাকে, শোনেনি বাবা। কারোর সঙ্গে কথাই বলে না বাবা। দিদি যাতে খুন না হয়ে যায়, সেই জন্য এখানে দিদিকে আটকে রাখতে রাখতে দিদিটাও না কথা বলতে ভুলে গেছে। আতঙ্কে থাকে দিন রাত। আমি অবাক হয়ে দেখছিলাম একটা অসহায় বাবাকে। অবাক হয়ে ভাবছিলাম, এমনই আমাদের সমাজ যে ভিকটিমকে লুকিয়ে থাকতে হচ্ছে দীর্ঘ 7 বছর ধরে মৃত মানুষদের সমাধির মধ্যে। বুকের মধ্যে অচেনা যন্ত্রণা হচ্ছিল আমার লাভলির দিকে তাকিয়ে। নিষ্পাপ একটা মুখ, চোখে আতঙ্কের মাখামাখি। নুরুলদা কাঁদো কাঁদো গলায় বলল, ওকে ছেড়ে দিন স্যার, আমায় অ্যারেস্ট করুন। ও কিছু করেনি, ও কিছু করেনি, ওকে ছেড়ে দিন। আমি বললাম, টনি, তোমার বাবাকে একজন ভালো মনোরোগ বিশেষজ্ঞর কাছে নিয়ে যেতে হবে, আর তোমার দিদিকেও। টনি বলল, সে তো অনেক খরচ। হ্যাঁ, খরচ আছে, তবে আমার প্রথম মাসের স্যালারিতে আমি এটাই করব। লাভলি আমার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, দাদা। নুরুলদা বারবার একই কথা বলছিল, ছেলেগুলোকে মেরে ফেলবে, দেখতে পেলেই মেরে দেবে। আমি স্পষ্ট দেখলাম নুরুলের হিংস্র চোখ দুটোতে রাগের বদলে ভয় আর ঘৃণা মিশে যাচ্ছে। আমি বললাম, কেউ মারবে না ওকে, ওকে দিয়ে কেস করাবো আমি। অপরাধীরা ধরা পড়বে, আপনারা স্বাভাবিক জীবন পাবেন। নুরুলদা বিড়বিড় করে বলল, মেরে ফেলবে, মেরে ফেলবে। আমি টনিকে বললাম, ডাক্তারটা দেখাও, তুমি আমার কাছ থেকে টাকা নিয়ে যাবে। লাভলি হঠাৎ খাতা নিয়ে পেন্সিল দিয়ে খচখচ করে কিছু একটা আঁকতে শুরু করলো। কনস্টেবল দুটো চলে গেল। জয়ন্ত স্যার অফিসে ফোন করে কিছু একটা বলছিল। টনি নুরুলদাকে কিছু একটা বোঝাবার চেষ্টা করছিল। লাভলি ড্রয়িং খাতার একটা পাতা নিয়ে এসে আমার হাতে দিল। তাকিয়ে দেখলাম পেন্সিল স্কেচে নিখুঁতভাবে আমি, নিচে লেখা, ভালো দাদা। লাভলির চোখে কৃতজ্ঞতা। ওই অন্ধকার পরিবেশ থেকে ওকে আমি উদ্ধার করেছি, তাই মেয়েটা আমাকে পুরস্কৃত করছে ওর আঁকা দিয়ে। ইছামতির দিকে তাকিয়ে ভাবলাম, আচমকাই এই মৃত মানুষদের সমাধিস্থলে এসে তৈরি হয়ে গেল একটা সম্পর্ক। আমি হয়ে গেলাম ওর ভালো দাদা। জীবন আর ইছামতির মধ্যে বড্ড মিল। কেউই থমকে দাঁড়ায় না, বয়ে চলে নিজের গতিতে। ব্রাহ্মণ ভিটা আর অভিশপ্ত নয়, চিরশান্তি বিরাজ করছে এখানে। টনি লাভলি আর নুরুলদাকে সঙ্গে করে নিয়ে গেল। আমি ফিরে এলাম বাড়িতে, সদা বহতা ইছামতির পার ধরে।
100.1 FM গোল্ডে গল্প স্বল্প অরিজিনালসে আজ শুনলেন ইছামতির তীরে। লিখেছেন অর্পিতা সরকার। গল্পের সূত্রধার সৌমি, নুরুলদার ভূমিকায় অর্পণ, লাভলি বিহু, টনি আত্রেয়, জয়ন্ত রায় সোমক, ওসি উজ্জ্বল, কনস্টেবল অনির্বাণ, মধ্যবয়সী মহিলা ঝুমুর, অঙ্কুশের মা দেবলীনা, অঙ্কুশের বাবা সুদীপ্ত, গল্পের কথক এবং অঙ্কুশের চরিত্রে অর্ণব। সমগ্র পরিচালনা শুভদা। শেষ হল গল্প স্বল্প।